না ঠিক আছে, মাইক দিয়েই বলেন, 2 মিনিট বলেন, মাইক দিয়েই বলেন। মাইক লাগবে না, গলা বড় আছে। না 2 মিনিট আপনি মাইক ছাড়া দেন। আমি বলছি আগামীতে আমিও মাইক ছাড়ার সুযোগ চাই আর কি। ধন্যবাদ আপনাকে। আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফি হ্যাঁ। আমাকে পিছনে টানিলে আরো পিছনে টানিতে হইবে, এটা আর যাবো না। না 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 না, আমি এখন সামনের দিকে যাই, সামনের দিকে যাই। অতীত তো কেবল পিছনেই টানে, আমরা তো সিয়াসিতে যাইনি, যেতে চাই না। জুট করেন নাই, ঠিক আছে মানলাম, এত আপনারা কৃপণ কেন? আচ্ছা ঠিক আছে, একটু এক্সটেন্ড করলাম, 3 মিনিটস অ্যাডেড, 8 মিনিটস, 8 মিনিট। ধন্যবাদ। আচ্ছা, এরপরে তো আপনারা সংসদে আজকে বিরতি দিয়ে বাসায় যাবেন, আর তো কোনো কাজ নাই। বক্তব্য রাখবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ। সময় অফকোর্স 15 মিনিট আপনার জন্য। জি, 15 মিনিটস, 15 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি মাননীয় বিরোধী দলীয় নেতার প্রতি ইনজাস্টিস করেছেন, আমি অভিযোগ করছি। সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার কোনো টাইম লিমিট থাকবে না যখন তারা আজকে 68 বিদের আলোচনায় আমি লাস্ট বক্তা বলতে পারেন অন বিহাফ অফ দি লিডার অফ দি হাউস, কিছু জবাব তো দিতে হবে। আমি এই জন্যেই এই প্রসঙ্গটা তুললাম, আপনি আমাকে 15 মিনিট পরে বন্ধ করতে পারবেন না। আমি বুঝতে পারছিলাম কেন আপনি ওনার পক্ষটা নিয়েছেন, নিজেকে জাস্টিফাই করার জন্য। সেটা আমি প্রথমেই আন্দাজ করতে পারছিলাম। 15 মিনিটে হয়ে যাবে ইনশাআল্লাহ। আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফি। মাননীয় স্পিকার, 68 বিদের আলোচনা, এখানে রুলস অফ প্রসিজিওর অনুসারে 1 ঘন্টার বিধি মোতাবেক যেই পক্ষ 68 বিধির আলোচনাটা তোলেন তাদেরকে 5 মিনিট হলেও বেশি দেয়া হয়েছে। আমাদেরকে সেই হিসাবে 5 মিনিট কম দিয়ে 2 জনের বক্তাতে দেয়া হয়েছে। আমার এই সময়টা আপনি গণ্য করবেন না দয়া করে। আমরা আসলে এখানে এক পক্ষ। আজকের এই আলোচনাটায় কেন দ্বিপাক্ষিক আলোচনা হলো আমি জানি না। এখানে মাননীয় বিরোধী দলীয় নেতা সঠিক বলেছেন, গণভোট, গণরায় ইত্যাদি প্রসঙ্গটা উনি শেষে বলেছেন, কিন্তু আজকে ওঠা উচিত ছিল এই জুলাই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে প্রথম যে অর্জনটা আমাদের হয়েছিল সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। কেউ সেটার প্রসঙ্গ তুললেন না। আমার বন্ধু মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ সাহেব, তারা সংগ্রাম করেছেন। প্রথম দিকে জুলাই ঘোষণাপত্রের সাথে আমরা একমত ছিলাম কিনা বা আমরা তাদের দাবিগুলোর সাথে ঐক্যমত ছিলাম কিনা এই প্রসঙ্গ নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু আমাদের উদ্যোগেই জাতীয়ভাবে সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকতার সাথে। কেউ তো আজকে সেই প্রসঙ্গ তুললেন না। জুলাই ঘোষণাপত্রে আপনাদের দাবি কি ছিল? যে জুলাই জাতীয় সনদ প্রণীত হবে, জুলাই ঘোষণাপত্রে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেয়া হবে, জুলাই ঘোষণাপত্র অনুসারে সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেয়া হবে এবং এই জুলাই ঘোষণাপত্রকে যেন সংবিধানে ধারণ করা হয়, সেই দাবি ছিল না? কিন্তু আপনারা কেউ বললেন না তো। আমরা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করলাম জাতীয়ভাবে, তার পরবর্তীতে তাদের দাবি ছিল জুলাই জাতীয় সনদ প্রণীত হতে হবে, যেটা শুরু হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টার মধ্য দিয়ে। সেখানে 30টা কি 32টা দল অংশগ্রহণ করেছে এবং এই জুলাই জাতীয় সনদ অনুসারে এখানে 26টা দল স্বাক্ষর করেছে, 30টা দল এখানে অংশগ্রহণ করেছিল আলোচনার মধ্যে। আপনারা তো কেউ বললেন না এখানে অঙ্গীকার নামায় কি আছে। এটা তো জুলাই গণ অভ্যুত্থান হিসেবে আপনি স্বীকার করেছেন। ধন্যবাদ জনাব আক্তার সাহেবকে। আপনার নোটিশটা পড়ি। জুলাই মাস চলছে, এই মাসে 2024 সালে বাংলাদেশে একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান সংগঠিত হয়, কিন্তু আপনারা কথায় কথায় বাইরে অবশ্যই এটাকে বিপ্লব বলে চালিয়ে দেন। তা আপনারা যে সঠিকভাবে ব্যাকরণ এসছেন সেজন্য ধন্যবাদ। এখন বাংলাদেশের সাধারণ জনগণ এই গণ অভ্যুত্থানের গণ আন্দোলনে অংশগ্রহণ করেছে, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই যে শুধুমাত্র কোনো রাজনৈতিক দল অথবা শুধুমাত্র কোনো ছাত্র সংগঠন কেউই এককভাবে এর কৃতিত্বের দাবি না, এটা স্বীকার করার জন্য ধন্যবাদ। বাংলাদেশের জনগণই এই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। তারপরে আপনি বলেছেন
এই নোটিশের মধ্যেই সেই সব মানুষের আত্মত্যাগের বিষয়ে সম্মান জানানো, কিভাবে সম্মান জানানো হয়েছে তার আমি একটু বিবৃতি দেব। এবং জুলাইয়ে যারা গণহত্যায় অংশগ্রহণ করেছিল তাদের যথাযথ বিচারের বিষয়ে আইনমন্ত্রী যথেষ্ট বলেছেন। দুইটা বিষয় উনি হয়তো সময়ের অভাবে বলতে পারেন না, সেটা আমি এক লাইনে বলব। শাস্তি কার্যকর করার বিষয়ে আলোচনা আসি আইনমন্ত্রী সাহেবের কথা দিয়ে। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ এবং তৎপূর্বে সরকার কর্তৃক এই কথাগুলো কেউ বলে নাই। যে 17 বছরের যে অবিরাম যাত্রা, এই যে মুক্তির মন্দিরে সোপানো তুলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে, এই 17 বছরের এই যাত্রাগুলো তো আমরা এখানে আজকে কেউ বললাম না। ধন্যবাদ বলে থাকলে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই 17 বছরের অবিরাম ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা কেউ তার নাম নিলাম না, যার ত্যাগের সাথে বাংলাদেশের কোন রাজনৈতিক আন্দোলনের ত্যাগের কারোই তুলনা চলে না। সন্তান হারিয়েছেন, নিজের জীবন বিসর্জন দিয়েছেন, শেষ পর্যন্ত আপোষহীন থেকে এই কবরে শায়িত আছেন। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকলেন, সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকলেন। এই সরকার কর্তৃক আয়নাগরে অবৈধ বন্দিশালায় বন্দী থাকা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এগুলোর জন্য তো আমরা মামলা করেছি। আমি নিজে বাদী হয়ে একটা মামলা করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মামলার সংখ্যা এখনো পর্যন্ত 590, যেটা আইনমন্ত্রী সাহেব বললেন। উনি বিস্তারিত বলেছেন, একটা জিনিস উনি সময়ের অভাবে হয়তো বলতে পারেন নাই, আরো 12টা মামলা তদন্ত শেষ করে ফর্মাল চার্জ গঠনের জন্য অপেক্ষা করছে, বিচার শুরুর অপেক্ষায় আছে। ফর্মাল চার্জটা, হ্যাঁ, আরো 12টা বলে থাকলে ধন্যবাদ, যেগুলো হয়েছে। সেটা আর মামলার দিকে গেলাম না মাননীয় স্পিকার, এটা আইনমন্ত্রী সাহেব যথেষ্ট কভার করেছেন। এগুলা গৃহীত ব্যবস্থার মধ্যে প্রসঙ্গ এসছে, বিগত সরকারের সময় যা হয়েছে হয়েছে, বর্তমান সরকারের এই 4-5 মাস বয়সে কিছুই তো আগালো না, এই তো কথা। তার জবাব তিনি দিয়েছেন। আমি প্রশ্ন করি, আমার বন্ধু নাহিদ সাহেব যে বলেছেন আওয়ামী লীগের দল হিসেবে বিচার করতে হবে, কেন? সেই ক্যাবিনেট মিটিংয়ে তো আপনারাও ছিলেন, যেখানে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার জন্য আইন সংশোধনের প্রস্তাব উঠেছিল উপদেষ্টা কমিটির বৈঠকে। সেখানে আর্টিকেল 47 অনুসারে এই সন্ত্রাস বিরোধী আইনে এবং আইসিটি একটা পরিবর্তন করে আওয়ামী লীগের বিচার করার জন্য ক্যাবিনেট মিটিং উঠেছিল। আপনারা তো সেই মিটিংয়ে ছিলেন, পাশ করেন নাই তো। পরে এটা আন্দোলন হলো, শাহবাগ আন্দোলন, তারপরে যমুনাতে নিয়ন্ত্রিতভাবে ঘেরাও হলো, এরপরে সেটা আদায় করতে হলো। আমি নিজে আজকে পার্লামেন্টে স্বীকার করছি, উদ্যোগী হয়ে দলের পক্ষ থেকে সেই আইন প্রণয়নের জন্য সহযোগিতা করে সেই আইনটা পাশ করেছি, যে আওয়ামী লীগের বিচার দাবি করছি আমরা। 2025 সালের 5ই ফেব্রুয়ারি প্রেস ক্লাবে আমি সর্বপ্রথম দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার জন্য দাবি তুলেছিলাম। অডিও ভিডিও মিডিয়াতে সবগুলো আছে দলের পক্ষ থেকে। কিন্তু আপনারা আপনাদের অতীত বলতে চান না, আমিও চাই না, অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। আমরা সামনের দিকে যাব, ইতিহাসের দিকে কম হাঁটব, কিন্তু ভবিষ্যৎ সবসময় লেখা থাকে অতীতের মধ্যে। সেই অতীত নির্ধারণ করতে বর্তমান এবং ভবিষ্যৎ কি হবে, সেই জন্য মাঝে মধ্যে একটু ইতিহাস চর্চা। তারপর আমি আজকে ইতিহাসে যাব না। মাননীয় স্পিকার, জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য যে প্রতিশ্রুতি, যে অঙ্গীকার আমরা জুলাই জাতীয় সনদে করেছি, সেটা তো বাস্তবায়ন হয়েছে। এখানে আজকে আবার নতুন করে আমার বন্ধু বললেন যে আমাদের কোনো সদস্য বলছেন যে জুলাই যোদ্ধাদের সাথে পুলিশ হত্যার একটা তুলনা করে বক্তব্য দিয়েছে। এই মহান জাতীয় সংসদে কেউ কোনো বক্তব্য দেয় না। হাউসের বাইরের কোনো বক্তব্য পার্লামেন্টের ডিসকাশনে আসতে পারে না। ইট ইজ ইররিলেভেন্ট ইন দ্য হাউস। কেউ যদি কোথাও বলে থাকে, টক শোতে বলে থাকে, বাইরে বলে থাকে, সেটা সেখানে পার্লামেন্টের প্রসিডিং এর মধ্যে আসবে না। আমরা জুলাই জাতীয় সনদের এই অঙ্গীকার নামায় যেখানে সংশোধন হয়েছে, যেদিন স্বাক্ষর হবে জুলাই জাতীয় সনদ, সেদিনও একটা আন্দোলন হয়েছে এই দক্ষিণ প্লাজার সেই মাঠে জাতীয় সংসদের। আমি নিজে টেলিফোন করে, আমার বন্ধুরা সাক্ষী আছে কয়েকজন, আমি প্রফেসর আলী রিয়াজ সাহেবকে অনুরোধ করে সেটা সংশোধন করে বলেছি, হ্যাঁ তাদের দাবি ন্যায্য, এই অঙ্গীকার নামা আপনারা সংশোধন করেন, আমরা সবাই স্বাক্ষর করব। সেটা কি ছিল? শহীদ পরিবার
ও আহত বীর জুলাই যোদ্ধাদের আইনগত দায় মুক্তি এবং মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। সেটা অর্ডিন্যান্স হয়েছে পরে, সেই অর্ডিন্যান্স তো প্রথম সেশনে আমরা আইনে পরিণত করে দিলাম, জুলাই যোদ্ধাদের সুরক্ষা আইন, সেটা বাস্তবায়ন হয়েছে। এখন বাস্তবায়নের দরকার হলে এই জুলাই জাতীয় সনদ। আপনারা যেহেতু জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা বলেন নাই, যেহেতু আপনারা জুলাই জাতীয় সনদ নিয়ে আজকে কথা বলেন নাই, শুধু আপনারা বলেছেন গণভোটের গণরায়কে শ্রদ্ধা করা দরকার। গণভোটের গণরায়কে শ্রদ্ধা জানাতে হলে সংবিধান সংশোধন কমিটিতে আপনাদেরকে আসতে হবে, সেখানে আলোচনা করতে হবে। সেখানে যদি সবাই সমঝোতার ভিত্তিতে আমরা যদি এই জাতীয় কি যেন সংবিধান সংস্কার পরিষদ যদি গঠন করতে হয়, সেই আলোচনা ওখানে হবে। কিন্তু আপনারা ওয়াকআউট করলেন, আপনারা সংবিধান সংশোধনী কমিটিতে থাকতে চাইলেন না। সেটা ইতিহাস হয়ে থাকলো, জাতি দেখলো। আমরা এই সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে চাই, আমরা রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করতে চাই, আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, এবং আমরা ভবিষ্যতে যাতে এই দেশে কোনোদিন ফিবাদ এবং ফেসিবাদী কোনো উৎপত্তি না হয়, উৎপাদ না হয়, পার্লামেন্টারি ফুয়ারার সৃষ্টি না হয়, সেজন্য আমরা এমন সংবিধান সংশোধন করতে চাই যে সংবিধানটা সমঝোতার ভিত্তিতে গ্রহণ করা উচিত। কিন্তু আপনারা সহযোগিতা করলেন না। এখনো উন্মুক্ত আছে 5টা আসন, সদস্য সংখ্যা আপনাদের জন্য নির্ধারিত আছে। আপনারা যদি কখনো মনে করেন এই সংবিধান সংশোধনী কমিটিতে আসবেন, তাহলে আপনারা এই গণতান্ত্রিক চর্চা হিসেবে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমরা অলওয়েজ ওয়েলকাম জানাবো। হয়তো আপনাদের রাজনীতি আছে, মাঠের বক্তৃতা দিবেন, গণভোটের গণরায় কার্যকর করা হোক। কিন্তু এই গণভোটের গণরায়টা কিসের উপর ভিত্তিতে ভাই? সব এটা আইনের ভিত্তিতে ভোট ছিল। সেই আইনটা কি ছিল? আইনও ছিল না, আদেশের ভিত্তিতে ছিল। সেই আদেশটাও অবৈধ ছিল। সেই আদেশের মধ্যে তো কোনো সমঝোতা হয়নি। জুলাই জাতীয় সনদ তো আপনাদের সবার স্বাক্ষর আছে, সমঝোতা হয়েছে, ঘোষণাপত্র সমঝোতা হয়েছে, ঐতিহাসিকভাবে সেটা স্বাক্ষরিত হয়েছে, এই দক্ষিণ প্লাজায় সেটা জাতি দেখেছে। কিন্তু যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ নামে এই যে একটা আদেশ জারি করা হলো অবৈধভাবে, কারোর সাথে তো কোনো আলোচনা হয়নি, রাজনৈতিক সমঝোতা হয়নি। সেই আদেশটা ভয়েড অ্যাব ইনিশিও, সেটার করারই ইখতিয়ার প্রেসিডেন্টের ছিল না, নাই। সেই আদেশের উপর আপনারা গণভোটের কথা বলেন। হ্যাঁ, গণভোট অবশ্যই জনগণের রায়কে আমরা সম্মান দিতে হবে। তার মধ্যে 3.5 কান প্রশ্নে আমরা একমত, যেটা জুলাই জাতীয় সনদের সাথে একমত আছে। গণভোটের প্রস্তাব তো আমি করেছিলাম দলের পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনে। কিসের উপর ভিত্তি করে? এই জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ আছে কি নাই সেই প্রশ্নে আমরা একটা আইনগত ভিত্তি রচনা করি, আসুন গণভোট দিই। সেখান থেকে তো আপনারা সরে গেলেন। আপনারা এই যমুনাতে অভ্যন্তরে এবং কিনারে বসে একটা কায়দা কানুন করে আদেশ জারি করালেন। সেই কথা আমি আর এখানে বলতে চাই না, মানে স্পিকার। যাই হোক, এখন যে প্রশ্নগুলো তুলেছেন, মাননীয় আইনমন্ত্রীর দিকে একটু উদ্দেশ্য করে বলেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা, যে 96-তে টেনে নিয়ে গেলেন কেন? অতীত তো কেবল পিছনেই টানে। আমরা তো 86-তে যাইনি, যেতে চাই না। 96-তে গিয়েছি, বিস্তর একটা ছবি আছে, এখনো আপনারা আর্কাইভে দেখলে পাবেন। একদিকে সাজেদা চৌধুরী, আব্দুল সামাদ আজাদ, আমাদের মওদুদ সাহেব এবং মতিউর রহমান নিজামী সাহেব সবাই এক টেবিলে বসে ঘোষণা দিচ্ছে। ইহাকে কি যুগপৎ আন্দোলন বলা যায়? যদি যুগপৎ আন্দোলন বলা যায় তাহলে কি জায়েজ আছে? জোট করেন নাই, ঠিক আছে, মানলাম। আর এই না, আমি আর পিছনে যেতে চাই না। আপনারা এখন পজিটিভলি যেগুলো শুনতে চান সেটা বলি, কারণ মাননীয় না, আমাকে পিছনে টানিলে আরো পিছনে টানিতে হইবে, এটা আর যাবো না। না 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 না, আমি এখন সামনের দিকে যাই। আপনারা চেয়েছেন যে আমি তো সময় তো দিবে না। আমরা কি এই যে আপনাদের এই নোটিশের প্রেক্ষিতে কি কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে সেটা, এবং আপনাদের কি আজকে দাবি আছে সেটা বলি শুধু। মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন, জনাব নাহিদ সাহেব বলেছেন, জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর 5ই আগস্ট খুলে দেয়া হোক। এটা আজকেই সংবাদ সম্মেলন করে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে 5ই আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করবেন।
বলেছেন ভাতা প্রদানের কথা জুলাই যোদ্ধাদের জন্য, যে এই ভাতাগুলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে দেয়া হয়, সেই শহীদ পরিবারকে এককালীন 30 লক্ষ টাকা করে দেয়া হয়েছে। এবং জুলাই যোদ্ধাদের শ্রেণী আছে, ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী। বেশি যারা আহত তাদেরকে ক শ্রেণী, তারপরে মাঝারি খ শ্রেণী, তারপরে একটা গ শ্রেণী। ক শ্রেণীকে 5 লক্ষ টাকা, খ শ্রেণীর আহতদেরকে 3 লক্ষ টাকা এবং গ শ্রেণীকে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে। আচ্ছা, জি মাননীয় মন্ত্রী, বিরোধী দলে সরকারি দলের চিফ হুইপ বলছেন 5 মিনিট বাড়ানোর জন্য। এত আপনারা কৃপণ কেন? আচ্ছা ঠিক আছে, একটু এক্সটেন্ড করলাম, 3 মিনিটস অ্যাডেড, 8 মিনিটস, 8 মিনিট, ধন্যবাদ। আচ্ছা, এরপরে তো আপনারা সংসদে আজকে বিরতি দিয়ে বাসায় যাবেন, আর তো কোনো কাজ নাই। মাননীয় স্পিকার, জুলাই শহীদ পরিবারকে, এটা আপনাদের প্রশ্নের উত্তরে কি কি আমরা করেছি সেটা না শুনলে তো হাফ ডান হয়ে গেল। শহীদ, আমি অতীতে যাব না, বলতে দিয়ে আর কি, সামনে যাচ্ছে। শহীদ পরিবারকে মাসিক 20,000 টাকা, ক শ্রেণীর জুলাই যোদ্ধাদেরকে মাসিক 20,000 টাকা এবং খ শ্রেণীর 15,000 এবং গ শ্রেণীর 10,000 টাকা করে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। মাননীয় বিরোধী দলীয় নেতা দাবি উত্থাপন করেছেন, অর্থমন্ত্রী সদয় হলে মাননীয় প্রধানমন্ত্রী দয়া করলে আমাদের সামর্থ্য অনুসারে ভবিষ্যতে কি এটা বাড়ানো যায় না? অবশ্যই বাড়ানো যাবে। আর আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসার কথা বলেছেন। আমরা নিজেরা যখন ইন্টারিম গভর্নমেন্টের সময় চলছিল, মাননীয় প্রধানমন্ত্রী তখন দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আমাদেরকে প্রত্যেককে নির্দেশ দিয়ে আমরা পঙ্গু হসপিটালে যেখানে যেখানে যাওয়া আমাদের সামর্থ্য অনুসারে আমরা সব সময় চেষ্টা করেছি তাদেরকে সহায়তা করার, বিদেশে চিকিৎসা দেওয়া। এখনো পর্যন্ত কোনো আহত জুলাই যোদ্ধা যদি বিদেশে চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে, অগ্রাধিকার ভিত্তিতে তাদের সে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। জুলাই ফাউন্ডেশনের কথা বলেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা। জুলাই ফাউন্ডেশন এখনো পর্যন্ত আছে, বজায় থাকবে এবং জুলাই ফাউন্ডেশনের উত্তর সেটার কর্মকাণ্ড বৃদ্ধি করার জন্য এবং জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে কি কি আরো সেবা দেওয়া যায় ভবিষ্যতে সেটার যথাবিহিত ব্যবস্থা করার জন্য ফাউন্ডেশনের যে তত্ত্বাবধায়ক মন্ত্রণালয়, তারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি দিয়েছেন, অধিদপ্তর আছে আলাদা। আমরা এই আমাকে একটু বলতে দিবেন তো, তাইলে ওরা আবার আপনার সময় দিতে হবে। যাই হোক, আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করি, রাজনীতি করি না। আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করে কোনোদিন রাজনীতি করতে চাই না এবং সবাইকে নিষেধ করব এই জুলাই বাংলাদেশের সকল মানুষের, যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ 17 বছরের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, কম হয়েছেন, মামলায় হামলায় জর্জরিত হয়েছেন, তাদের সবারই এই জুলাই, সারা সমগ্র বাংলাদেশের মুক্তিকামী মানুষের এই জুলাই। আমরা এই জুলাইকে ধারণ করি। কৃতিত্ব যেন আমরা কেউ দাবি না করি। যারা 71-এর চেতনা নিয়ে ব্যবসা করতে করতে, রাজনীতি করতে করতে আজকে দুলাই গিয়ে কি যেন দিল্লি গিয়ে ঠাঁই হয়েছে, সেই অবস্থা যেন আমাদের কারো না হয়। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে, এই ইতিহাসকে ধারণ করে ভবিষ্যতে যাতে শিক্ষা নেয়, ভবিষ্যতের সকল সরকার যাতে শিক্ষা নেয়, কোনোদিন যাতে ফ্যাসিবাদী আচরণ করার সাহস না পায়, সেইভাবে আমরা জুলাইকে ধারণ করবো। মাননীয় স্পিকার, আমরা মিডিয়ার ফ্রিডম নিয়ে কথা বলছি। মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন যে কিছু কিছু মিডিয়া এখনো আগের আচরণ করার জন্য তারা তাদের সিমটম প্রকাশ করা শুরু করেছে। একদিকে আমরা ফ্রিডম অফ স্পিচের কথা বলবো, আর একদিকে আমরা তথ্য প্রবাহকে এবং মিডিয়ার ফ্রিডমকে আমরা গলা চেপে ধরবো, সেটা হয় না। আমরা পাল্টা সেটার জবাব দিয়েই দেব, পাল্টা জবাব দিয়েই মিডিয়ার সেই সমস্ত আচরণকে আমরা জবাব দেব। কোন মিডিয়াকে আমরা স্বৈরাচারী আচরণ করতে দেব না, কিন্তু সেটা ডিপেন্ড করবে আমাদের আচরণ। কারণ ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ প্রেস ইজ অলওয়েজ সাবজেক্ট টু সাম রেস্ট্রিকশন ইম্পোজ বাই দি রিজনেবল গ্রাউন্ড ইন দ্য ইন্টারেস্ট অফ দি স্টেট, এবং সেই রিজনেবল রেস্ট্রিকশনগুলো বর্ণনা করবে মাননীয় আদালত। সেটা আছে আর্টিকেল 39, সেটা কিন্তু উন্মুক্ত নয়। যাই হোক, আমরা বর্ডার ইস্যু নিয়ে এখানে মাননীয় বিরোধী দলীয় নেতা কথা বলেছেন। বর্ডার ইস্যুতে এই প্রথমবার এই আমরা 4-5 মাসের সরকারে
আমরা সমস্ত জায়গায় একজনকে অবৈধভাবে পুষিন হতে দেই নাই, সেটা অন রেকর্ড। আমরা চেষ্টা করেছি আমাদের সার্বভৌমত্বকে আমরা যেন সর্বতোভাবে রক্ষা করার চেষ্টা করেছি। আমরা আমাদের জওয়ানরা বিজিবির সৈনিকেরা পাল্টা গুলি করেছে আমাদের বর্ডারে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরা বলেছি যে কোনো দেশের এমন কোনো আচরণ আমরা বরদাস্ত করব না যাতে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। আমরা সবাই এক, এখানে সরকারি দল বিরোধী দল বলতে কোনো কথা নেই। আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমরা প্রতিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য আমরা গড়ে তুলেছি, সেই জাতীয় ঐক্য ন্যাশনাল ইস্যুতে সব সময় এক থাকবে বলে আমি বিশ্বাস করি। আমরা যা কিছু তর্ক বিতর্ক করব, সরকারি দল বিরোধী দল এই হাউসের মধ্যে করব, কিন্তু আমরা কোনো জাতীয় ইস্যুতে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন আমরা কখনোই ছাড় দেব না। আমরা ঐক্যবদ্ধ থাকবো যেভাবে আমরা প্রতিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ঐক্য গড়ে তুলেছি। এটাকে আমরা শক্তিতে পরিণত করব এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মানে স্পিকার, পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক কি হবে সেটা তো আমরা এখানে আলাপ আলোচনা করে সংসদে আমরা সংবিধান সংশোধন করে পররাষ্ট্রনীতি সংশোধন করে আমরা এখানে করতে পারি। সেটা তো সরকারের একক কোনো দায়িত্ব না। প্রতিবেশীকে কখনো পাল্টানো যায় না। কথায় আছে যে আপনি আপনার স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশী তো আপনি পাল্টাতে পারবেন। সুতরাং না, এটা অন্যভাবে বললেন না। হ্যাঁ, সুতরাং প্রতিবেশীর সাথে কি সম্পর্ক হবে, বাইলেটারাল কি সম্পর্ক হবে, ট্রেড এন্ড কমার্সের কি সম্পর্ক হবে, অবশ্যই সেটা অন দ্য বেসিস অফ দি মিউচুয়াল ডিগনিটি, রেসপেক্ট এন্ড অন দ্য বেসিস অফ দি সোভারেইন ইকুয়ালিটি। সেটা আমরা আগেই ঘোষণা করেছি। আমরা তো আগেই বলেছি, আমাদের নেতা আগে বলেছেন, ওই অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। আমি নাম নিলাম না, আমরা সবার আগে বাংলাদেশ নীতিতেই আমরা আছি এবং এইভাবেই আমরা ম্যান্ডেট পেয়েছি। মাননীয় স্পিকার, আমাদের বন্ধু আখতার সাহেব অনেক বিষয়ে কথা বলেছেন যে হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে রায় কার্যকর করা হবে কিনা। হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত আমরা তাগাদাপত্র দিচ্ছি অ্যাজ পার দি এক্সট্রাডিশন ট্রিটি উইথ দি পার্শ্ববর্তী দেশ আর কি, নেইবারিং কান্ট্রি। সেই এক্সট্রাডিশন চুক্তি অনুসারে, টিটি অনুসারে আমরা তাকে ফেরত চাই। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তবে আইনমন্ত্রী বলেছেন তাকে আসলে অ্যারেস্ট করা হবে এই জন্য যে শি ইজ অলরেডি কনভিক্টেড। সুতরাং তার আত্মসমর্পণের সুযোগ নাই। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। যদি আপিলের কোনো সুযোগ থাকে সেটা অন্য কথা, আইন আদালত বলবে। আর বেনজিরকে কি ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার ইন্টারিম গভর্নমেন্ট করতে পেরেছে মাননীয় স্পিকার 2 বছরে? আমরা করেছি 3 মাসের সরকার আসার মধ্যে। সেই বেনজিরের সমস্ত কাগজপত্র 30 দিনের ভিতরে দিতে বলেছে সেই গভর্নমেন্ট, আমরা 3 দিনের মধ্যে দিয়েছি। আমরা অপেক্ষা করছি কখন তাকে ফেরত নিয়ে আসতে পারবো। আমরা হাদির হত্যাকারী 3 জনকে আমরা ফেরত চেয়েছি, সেখানে অ্যারেস্ট অবস্থায় আছে, তাদের বিরুদ্ধে মামলা চলছে। আমরা চেয়েছি সেই গভর্নমেন্টের কাছে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে কাগজপত্র পাঠিয়েছি। আশা করি তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। ফিরিয়ে নিয়ে আসলে পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং সেভাবে চার্জশিট হবে। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। এখন আপনারা বলেন ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে। আমরা পার্শ্ব করে ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা ট্রাইব্যুনাল থেকে 2টা ট্রাইব্যুনালে নিতে বাধ্য করেছি। এখন যদি প্রয়োজন হয় ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়বে, প্রসিকিউশনের সংখ্যা বাড়বে, ইনভেস্টিগেশন টিম বাড়বে, লজিস্টিক টিম বাড়বে। আমাদের প্রধানতম উদ্দেশ্য হচ্ছে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। 1400 শহীদ হয়েছে, এটা জাতিসংঘের রিপোর্ট, কিন্তু এটা আমরা জানি 2000-এর বেশি। আহত হয়েছে 30,000-এর মতো মানুষ। তাদের সকলের ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যে এই বিচারগুলো এখানে আমরা শুধুমাত্র আইসিটি কোর্টে পেন্ডিং আছে দেখলাম, তার বাইরেও অনেক সাধারণ মামলা না, ঠিক আছে, মাইক দিয়েই বলেন, 2 মিনিট বলেন, মাইক দিয়েই বলেন। মাইক লাগবে না, গলা বড়া আছে। না, 2 মিনিট আপনি মাইক ছাড়া দেন। যে মামলাগুলো পেনাল কোডের আন্ডারে বিভিন্ন জায়গায় মামলা বিচারাধীন আছে, সেই সমস্ত 800 কতজন শহীদের তালিকা আমি এখানে পেয়েছি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যেটা করেছে সেই তালিকা অনুসারে প্রত্যেকে তো আর মামলা করে নাই। যারা মামলা করেছে তাদের সমস্ত মামলাগুলো পেনাল কোডের আন্ডারে সমস্ত জায়গায় চালু আছে। সেই মামলা ইনশাআল্লাহ সমাপ্ত করা হবে। যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে একটা কাগজ আমার কাছে আছে, শহীদের সংখ্যা তারা গেজেটভুক্ত করেছে 843 জন এবং বিভিন্ন শ্রেণীর ক, খ এবং গ শ্রেণীর আহত সব মিলিয়ে আছে আপনার 15,212 জন, এর মধ্যে শহীদ সহ।
এই 15,212 জনের মধ্যে শহীদের সংখ্যা 843 বাদ দিলে বাকি সবাই আহত, গুরুতর আহত এবং অন্য গ শ্রেণীর আহত। তারা যদি মামলা করে ব্যক্তিগতভাবে, যারা করেছে তাদের সংখ্যা এখানে আছে, আমি কাগজ ঘাটতে হবে, তো সেই মামলাগুলো এই বিচারের মধ্যে। যারা জুলাই শহীদ, জুলাই যোদ্ধা, আহত যোদ্ধা, যারা 2 চোখে অন্ধ হয়েছে, 1 চোখে অন্ধ হয়েছে, তাদের অবশ্যই যদি মামলা করে তাদের মামলা ন্যায় বিচার নিশ্চিত করা হবে। কিন্তু যদি সরকার পক্ষ থেকে মামলা করা হয়ে থাকে, সেই মামলাতেও বিচার হওয়ার সম্ভাবনা আছে। আমি আশা করি যারা শহীদ পরিবার আছেন, যারা আহত জুলাই যোদ্ধা আছেন, তারা প্রত্যেকেই তাদের ন্যায় বিচারের জন্য আদালতে যাবেন। ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার নিশ্চিত করব। এর বাইরে যে সমস্ত তথ্য আমার দেয়া ছিল, সময়ের অভাবে আমি আর দিচ্ছি না। তবে আজকে এই ইস্যুটি যিনি এনেছেন, জুলাই শহীদদের মধ্যে 829 জনের বিপরীতে থানায় মামলা হয়েছে 751টি, অপমৃত্যু 1টি, সিআর মামলা 33টি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 48টি। এগুলো বিচারাধীন আছে। আমিও একজন বিচার প্রার্থী হিসেবে আইসিটি কোর্টে মামলা করেছি, সেই মামলা এখনো তদন্ত বাকি আছে। তবে আওয়ামী লীগের দল হিসেবে যে বিচার করা হবে সেই তদন্ত এখন জি জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জি, ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্র। জি, মাননীয় বিরোধী দলীয় নেতা, একটু মাইকটা দিবেন প্লিজ। মাইক দিচ্ছে, লাগবে না কিছু? আমি বলছি আগামীতে আমিও মাইক ছাড়া সুযোগ চাই আর কি। ধন্যবাদ আপনাকে।